আসসালামু আলাইকুম। সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত পার হয়। সময়ের সাথে বেড়ে ওঠা মানুষের জন্য যেন কষ্টসাধ্য বিষয়। একে জীবনের ব্যস্ততা, অন্যদিকে বন্ধুদের পীড়াপিড়ি। যাইতেই হবে টাঙ্গুয়ার হাওরে। বন্ধুদের সাথে সময় পার করতে কার না ভালো লাগে। এদিকে যেহেতু কর্মব্যস্ততা, চাইলেও যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। বিষয়টি এমন না যে শুধু আমি একা ব্যস্ত, ওদেরও ব্যস্ততা ছিল। সকলেই নিজেদের ব্যস্ততার জলাঞ্জলি দিয়ে এগিয়ে চললাম গন্তব্য মোদের টাঙ্গুয়ার হাওর। আমার সাথে ট্রাভেল লাইক এ পাবলিক। যদিও দলের অন্যান্য সদস্যদের অনুপস্থিতি ছিল এই ট্যুরে। এখানে ট্রাভেল লাইক এ পাবলিক, আমার বন্ধুরা আর আমি। এই পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি তাহিরপুর বাজার থেকে ট্যাকের ঘাটে। রাত 9টার মেট্রোতে চড়ে রিমান আর আমি আরামবাগে আসি। বন্ধুরা যে যার মতো চলে এসেছে। ইম্পেরিয়ালের স্লিপার্সে চড়ে আমরা সুনামগঞ্জ যাচ্ছি। রাতে খাবার না খেয়ে আসায় ছোট ভাই মোহনকে নিয়ে দ্রুত হিরাঝিল রেস্টুরেন্টে যাই। সেখানে কাবাব, একটি তন্দুর দিয়ে পেট ভরে নেই। খাবারটি বেশ সুস্বাদু ছিল। সুযোগ পেয়ে হিরাঝিলে মোবাইলে কিছুটা চার্জ দিই। বাসা থেকে চার্জ না দেওয়ায় কিছুটা শঙ্কিত ছিলাম, কারণ এই মোবাইল দিয়েই ভিডিও নিতে হবে। 11টার বাসে কিছুটা ঘুমিয়ে নেই, আর যাত্রা বিরতিতে জান্নাত রেস্টুরেন্টে ফ্রেশ হই। আবার কিছুটা আহার সারি। সাদা ভাতের সাথে ডাল আর গরুর মাংস বেশ ছিল। রসি এদিকে খিচুড়ি খেয়েছে, রিমান পরাটা, সবজি, যে যার পছন্দ অনুযায়ী খাওয়া শেষ করলো। এরপর আর ঘুম আসেনি। শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট হয়ে পৌঁছাই সুনামগঞ্জের নতুন ব্রিজে। মধ্যপথে সিলেটের অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ হই। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! সিলেটে বা উত্তর পূর্বে এটাই আমার প্রথম সফর। বাংলাদেশের দীর্ঘতম ও অনিন্দ সুন্দর সুরমা যেন ঘিরে রেখেছে সিলেটকে। নদীটি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে। মণিপুর পাহাড় থেকে উৎপত্তি হয়ে এই নদী দেশে ঢুকে মোট 669 কিলোমিটার ভ্রমণ করেছে, যা অকল্পনীয়। ভারতে এই নদীকে বরাক নামে ডাকা হয়। নতুন ব্রিজ থেকে বড় লেগুনা ভাড়া নেই আমরা। ও বলতে ভুলে গিয়েছি, 11 জনের সফর ছিল এটি। নতুন ব্রিজ থেকে তাহিরপুর বাজারে পৌঁছাতে হবে এবং সেখানেই আমাদের হাউস বোট। সুপ্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি বলে দাও আমরা কোথায় যাচ্ছি? বাথরুমে তারপর অন্য কোথাও। আগে বাথরুম, তারপরে আমরা টাঙ্গুয়া। ভালো লাগার বিষয় ছিল আমাদের আড্ডায় কেটে যাওয়ার সময়টুকু। সত্য কথা হলো, ছোটবেলার বন্ধুদের যে আড্ডা, তা ভিডিও ধারণ করা সম্ভব নয়। এখানে যা হয় তা সেন্সর করা যায় না, আর সেন্সর করলে সেটা মজা থাকে না। যাক, সেটা স্মৃতিতে থাক। লেগুনায় ওঠার আগে একটু ফ্রেশ হয়ে নিলে ভালো হতো। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তা না হলে বিশম্বরপুরের খরচার হাওরের সৌন্দর্য আর দেখা হতো না। খরচার থেকেও জলযোগে টাঙ্গুয়ায় পৌঁছানো যায়।
বলে রাখি, শেষ পর্বে সন্ধ্যার খরচারের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এক কথায় মনোমুগ্ধকর। এখানে ঘটে আর একটা ঘটনা। বন্ধু সাব্বির আবার একটি ফোন কুড়িয়ে পায়। যাবার সময় আমরা যে দোকানে চা পান করেছিলাম সেই দোকানদারের কাছেই ফোনটিকে গচ্ছিত রাখা হয় এবং বলা হয় এই ফোনের স্বত্বাধিকারকে যেন ফোনটি বুঝিয়ে দেয়। খরচার পারে কিছুটা সময় পার করে আবার লেগুনায় চড়ি। সাথে আমাদের আড্ডা। এই আড্ডা থাকলে সকল ক্লান্তি যেন দূর হয়ে যায়। এখানে পড়েছিল বাবা, কাল ফোন দাও দি, কার ফোন আই দিয়ে দিও, পানি লাগছে। সমস্যা নাই, ঠিক আছে, জানি না কার ফোন দিয়ে দিও। কোনে আছে? ওই ইসের গোড়ায় পড়া ছিল। সমস্যা নাই, ঠিক আছে। ওপেন কিনা বন্ধ তাও জানি না, দেখো। হ্যাঁ, তোমার 4 টাকা দিতে সব? হ্যাঁ, ঠিক আছে, আসো। কাকা গেলাম। যেতে 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। এ সময়টুকুতে যে দৃশ্য অবলোকন করি তা আমি আগে কখনো দেখিনি। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের পাহাড়সমূহ যেন দৃষ্টি কেড়ে নিচ্ছে। এদিকে দেশের সমতল ভূমি। দুটি মিলিয়ে এই মনোরম দৃশ্য আমাদের অভিভূত করে। সকাল 11টায় আমরা তাহিরপুর বাজারে এসে পৌঁছাই। মইনও আমার কাশির জন্য লোকাল ফার্মেসিতে যাই। কিছু প্রয়োজনীয় ওষুধ নিয়ে বোটের দিকে এগোতে থাকি। বাজার ওরা করে রাখে নাই? নিচ্ছে। আর আমারও তো বুকে ব্যথা করতেছে, বুকে কফ জমছে। এটা মানে ঘুম তো হবে না নাকি? আমরা যে হাউস বোটটি নিয়েছিলাম সেটা 12 জনের জন্য ছিল। 1 রাত 2 দিনের জন্য আমরা বোটটি হায়ার করি, যার খরচ পড়েছিল 75,000 টাকা। 11 জনের যাতায়াত ও হাউস বোট বাবদ পার পার্সনের খরচ পড়েছে প্রায় 12,000 টাকা করে। লেগুনার 1500 টাকার ট্রিপও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। বলে রাখি, আমাদের হাউস বোটটির নাম ছিল ধূমকেতু এবং তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। শুক্র শনি হওয়াতে খরচটা কিছুটা বেশি পড়েছে, আর আমরা শেষ সময়ে বোটটি পেয়েছি। আপনারা আসতে চাইলে আগে থেকে সময় নিয়ে রাখবেন আর উইকেন্ড ছাড়া আসার চেষ্টা করবেন, তাহলে খরচ কিছুটা কমতে পারে। বছরের 6 মাস পানি পূর্ণ থাকে এই 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। বর্ষাকালই এই হাওর অঞ্চল ঘুরে দেখার উত্তম সময়। এ সময় হাওরের পূর্ণ রূপ উপভোগ করা যায়। আমার মনে হয় বিল আর হাওরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কোথাও বিল বড়, কোথাও হাওর। দুখানেই নদীর পানি প্রবাহিত হয়। এই জলভূমির যে বেসিক পার্থক্য তা হলো হাওরের এক ধরনের আকৃতি আছে, কিছুটা বাটির মতো, এবং চারপাশে উঁচু থাকে। কিন্তু বিলে শুধু জমে থাকা পানি রাশি মাত্র পাওয়া যায়। টাঙ্গুয়ার হাওরকে স্থানীয়রা বিল বলেই ডাকে। যাই হোক, এই ওয়েটল্যান্ড বিশ্ব প্রকৃতির ভারসাম্য রক্ষায় বেশ ভূমিকা পালন করে আসছে। জীববৈচিত্র্যের পাশাপাশি
মানুষের জীবিকার উৎস হিসেবে ব্যাপক গুরুত্ব রাখে 100 বর্গ কিলোমিটারের এই হাওর। তাহিরপুর ও মধ্যনগরের হাওরটিতে আমরা শুধু তাহিরপুর দেখারই সুযোগ পেয়েছি। দুপুর 12টায় আমাদের যাত্রা শুরু হয়। তাহিরপুর পৌঁছাতে দেরি হয়, সকালের নাস্তা আমরা এ সময়েই সারি। খাবারে ছিল খিচুড়ি, ডিমের তরকারি আর আচার। বোটটি ঘাট ছাড়লে আমরা খাওয়া শুরু করি। আমাদের চাহিদা অনুযায়ী বোটের ভাইয়েরা বাজার করে এবং সুস্বাদু খাবার পরিবেশন করে। আলহামদুলিল্লাহ, খাবারের স্বাদ বেশ ভালো ছিল। তো আমরা কি খাচ্ছি? আমরা এখন খাচ্ছি খিচুড়ি, ডিম, শসা, আচার। আচ্ছা, এটা সকালের নাস্তা। আমরা একটু দেরি করে আসছি এবং এসে আমি সবার শেষে খাচ্ছি আর কি। আমার একটু রেডি হইতে দেরি হয়ে গেছে আর কি। ঠিক আছে, আপনারাও এনজয় করেন, সবাই এনজয় করেন, উপভোগ করেন আমাদের হাওড়ের যাত্রা। জ্যামের কারণে বাস আসতে লেট হয়ে গিয়েছে। 9-20 কান্দা, 6-20 বিল, এই হচ্ছে এই হাওড়ের প্রকৃত নাম নাকি ভাই? 9-20 কান্দা, 6-20 বিল, এটাই তো মূল নাম। হাওড়ে 2 রঙের পানি দেখে আমি বিস্মিত হই। মনে পড়ে সূরা আর রহমানের কথা। সেখানে বলা আছে, 2 সাগর মিলিত হলেও তাদের মধ্যে রয়েছে অন্তরায়, তারা সীমা লঙ্ঘন করে না। চারিদিকে শুধু জলরাশি আর মেঘালয় রাজ্যের পাহাড়। এমন দৃশ্য কখনো চোখে ওঠেনি। কান্দার পাড়ে কিছু ছোট ঘর পানিতে বেষ্টিত। মাঝে মধ্যে খারাপ লাগছিল এটা ভেবে যে কত কষ্টেই না পার হয় এই অঞ্চলের মানুষের জীবন। কিন্তু তারা মেনে নিয়েছে, নিজেদের অভ্যস্ত করে নিয়েছে। হাওর এলাকার বৈশিষ্ট্য হলো জলভূমির পানি সাধারণত পাহাড় থেকেও আসে, আর এই এলাকায় তো পাহাড়ি ঢল নামে। তখন এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা যখন প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করছি, হয়তো কেউ এই পানিকে অভিশাপ মনে করছে। সময় পার হতে থাকে নানা রকম চিন্তায়। আসলে ভালো খারাপ মিলিয়েই জীবন। সময় দুপুর 1টা, গন্তব্য ওয়াচ টাওয়ার। এখানে স্নান করতে হবে। 600 টাকায় ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ওয়াচ টাওয়ারে যাই। কিন্তু সেখানে গিয়ে নিরাশ হই। ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনা সম্মিলিত পানি মোটেও গোসলের উপযোগী ছিল না। আমরা নৌকা সরিয়ে সেখান থেকে কিছুটা দূরে যাই। এই পানিতে গোসল করা ঠিক হবে না।
আমরা এসেছি এই জায়গায় বানর, এই সেই জায়গা, পাগল, এখানে সেই জায়গা, এখানে সে থাকে। এখানে আছে সিরুকা গহীন জঙ্গলে। হ্যাঁ তোদের আজকে উই আরে নাম ওই জায়গা, তুই জায়গা চললি কিছু আর ওই জায়গা আমার যা এই সিরুকা ভাই ভিডিও মামা দাঁড়া না পাতলাইল নদীতে চরম একটা সময় কাটে। সেখান থেকে সরে আবার হিজল তলায় এসে আরেকবার গোসল করি। 3:30টার দিকে আমরা ফিরতে থাকি। নদী হাওড়ে ঝাঁপিয়ে সবাই ক্লান্ত। জিকো তো অজ্ঞান হয়ে গিয়েছে। সোহাগের বাইসাইকেল কিকে জিকোর ঢাকা থেকে আনা বল চলে যায় নদীর মাঝে। সেই বল আনতে গিয়ে জিকোর দম প্রায় শেষ। আসসালামু আলাইকুম সাইদ ভাই, আপনি এবং সাজ্জাদ ভাই, এই নৌকাটা তো আপনাদেরই? যাক মাশাআল্লাহ। তো আপনারা এই বর্ষার মৌসুমেই তো আপনারা সাধারণত কাজ করতে পারেন। এই বর্ষার মৌসুম ছাড়া কি আপনারা আর কোনো সময় কি ধরনের জীবিকা আপনারা নির্বাহ করেন সাধারণত? আর কোনো কাজ নাই, শুধু এই নৌকা আর এই আমাদের বিনোদন দেয়া এতটুকুই? তো এই মৌসুমে তো আরো পানি বাড়বে মনে হয়, বাড়বে না? তো এই গাছটা দেখায় একটু বলতে পারবেন যে কতটুকু পানি বাড়তে পারে? এই আপনার যে গাছে আপনি মানে অনুমান করে যদি ইনশাল্লাহ একটু দেখাইতেন। তো বেশ পানি বাড়ার সম্ভাবনা আছে, তাই না ভাই? আর এই যে আমাদের এটা কি নদী বললেন? পাতলাইল নদী। ওই নদীটাই হাওড়ের সাথে মিশছে। বাহ, আচ্ছা। কোনো এমন কিছু আসে, হিংস্র হাঙর, কুমির, এমন কিছু কি সাধারণত আসে এই নদীতে? আপনারা কি কখনো পেয়েছেন? না মনে হয় পাইছেন না, পান নাই। যাক আলহামদুলিল্লাহ। তো সবাই আসলে নির্ভয়ে আসতে পারে এবং এখানে একটা সুন্দর সময় পার করতে পারে। সাঁতার না জানা থাকলে না আসাটাই, মানে ঝাপাঝাপি না করাটাই মনে হয় ভালো। আচ্ছা, তো এরপরে এই মৌসুমটা যাবে, আপনারা তো ঘরমুখী হয়ে যাবেন নাকি? কোনো কৃষি কাজ বা এমন কিছু করবেন কি? করবেন। কোন সময়টা ভালো লাগে? এই পানি যখন বাড়ে তখন, নাকি যখন পানি থাকে না? আপনাদের ভালো লাগে, কিন্তু এই সময় যে আপনারা জীবিকা নিচ্ছেন, জীবিকা উপার্জন করতেছেন, তো এই সময়টা একটা অর্থ উপার্জনের সময় না? তো এই সময়টা ভালো লাগে না? না না না, বেকার অবস্থা এই সময়টা। তাই? আলহামদুলিল্লাহ, এটা তো বিশাল ব্যাপার। এই কারণে আপনারা মনে হয় সবসময় একটু খুশি, আল্লাহ একটা অন্যরকম বরকত সুখ দিচ্ছে, তাই না? যাক, এটা একটা বিশাল ব্যাপার আসলে। যাক ভাই, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমরা যারা এখানে ভ্রমণ পিপাসু মানুষ আছি, তাদের উদ্দেশ্য করে কি কিছু বলতে চান? আমরা কিভাবে এই হাওরের যেমন সংরক্ষণে আমরা কাজ করতে পারি বা কিভাবে আসবো, কিছু বলতে চান? আমাদের কিছু বার্তা দিবেন যারা ভ্রমণ করতে আসে তাদের?
তাদেরকে কিছু জানাতে চান কিনা? সাজ্জাদ ভাই কিছু জানান, যে আপনারা আসেন, ঘুরবেন ফিরবেন, এমন কিছু জানাবেন কিনা? কিন্তু আপনি তো বললেন যে না আসলেই তার মানে আপনারা কি চান আমরা আসবো? এটাই আমি শুনতে চাচ্ছি যে ভালো লাগে বর্ষাকালে। কিন্তু আপনারা তো বললেন যখন মানে ফাঁকা থাকে তখন আপনাদের ভালো লাগে, মানে দুই জায়গায় ভালো লাগা আছে নাকি? দুইটা সময় ভালো লাগে। আচ্ছা, পানির মাঝে আমরা আসলে আপনাদের ভালো লাগে, আর যখন আপনারা ফ্রি সময় থাকে তখন আপনারা আপনাদের মতো করে সময় কাটান। ঠিক আছে সাইদ ভাই, সাজ্জাদ ভাই, দেখা হবে আবার ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। সালাম আলাইকুম। আমাদের যে চ্যানেল আছে সেই জায়গার সেই সদস্যের এক ভাইয়ের নামও সাইদ ভাই, তো আপনার নামও যেহেতু সাইদ, মিলে গেল নামটা, তো আপনার একটা শুভকামনা আমাদের সাইদ ভাইয়েরও দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনিও সাইদ ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলে দিন যে সাইদ ভাই দেখা হবে। সাইদ ভাই দেখা হবে বাসলে আগামীকাল ইনশাল্লাহ। ঠিক আছে। টাঙ্গুয়ার হাওরে বর্ষায় যখন চারিদিক প্লাবিত হয় তখন মনে হয় একটি ছোট্ট সমুদ্র দিগন্ত ছুঁয়ে রয়েছে, আর শীতে সে জায়গার রূপ একেবারেই পাল্টে যায়। এই জায়গা রূপ নেয় পরিযায়ী পাখিদের স্বর্গভূমিতে, যদিও পাখিদের আনাগোনা কিছুটা কমেছে বলে জানা যায়। টাঙ্গুয়ার হাওরের স্বচ্ছ নীল পানিতে নৌকা ভ্রমণ যেন জীবনের এক অনন্য অভিজ্ঞতা। তবে হাওরের এই অপরূপ সৌন্দর্য আজ হুমকির মুখে। অবৈধভাবে মাছ ধরা, পাখি শিকার, প্লাস্টিক বর্জ্য ফেলা, অপরিকল্পিত পর্যটন, এই কারণগুলোর জন্যই জীববৈচিত্র্য হারাচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং এটি রামসার ঘোষিত একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি, যা আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এখানে যেটা করতে পারি, সর্বপ্রথম পরিবেশ বান্ধব ভ্রমণ করতে হবে। প্লাস্টিক, বোতল, প্যাকেট এগুলো কিছুই ফেলে আসা যাবে না। শীতকালে যদি আপনি পর্যটনে আসেন, পাখিদের বিরক্ত না করে নীরবভাবে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া স্থানীয় গাইড ও নৌকা যারা চালায়, যারা মাঝি আছেন, তাদের সাহায্য সহায়তা নিতে হবে। এতে করে তাদের জীবিকা চলে, এবং খেয়াল রাখতে হবে যাতে ট্যুরিজমটা টেকসই হয়। এবার দুপুরের খাবার পালা। দুপুরে আমাদের জন্য ছিল আলু ভর্তা, গরুর মাংস আর ডাল। বাহ, বেশ স্বাদের খাবার ছিল, মাশাআল্লাহ। আমাদের বন্ধু, আমাদের বন্ধুত্ব আজীবন। বোট চলছে, আমরা চারিদিকে দেখছি, সৌন্দর্য উপভোগ করছি। চারিদিকের আবহাওয়া, দৃশ্য, পরিবেশ ভাষায় প্রকাশ করার মতো না। মেঘালয়ের পাদদেশে আমরা পৌঁছেছি ট্যাকের ঘাটে।